আজ আমরা কথা বলছি একটা বেশ সাড়া জাগানো নতুন চীনা এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাটবট নাম ডিপসিক R1। হুম। জানুয়ারির 20 তারিখে এটা এসেছে, আর এসেই যেন চ্যাট GPT-4 বা ধরুন মেটার লামা, গুগলের জেমিনি অ্যাডভান্সড এদের মতো বড় বড় মডেলগুলোকে বেশ চ্যালেঞ্জ জানাচ্ছে। ঠিক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এটা ব্যবহারে একদম ফ্রি। আর শোনা যাচ্ছে তৈরি করতে খরচ হয়েছে মাত্র $5.6 মিলিয়ন। হ্যাঁ, অবিশ্বাস্য কম। যেখানে আমেরিকান কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ঢালছে এআই এর পেছনে। সেটাই তো ভাবার মতো ব্যাপার কিন্তু। হ্যাঁ, আর এই কম খরচের মডেলের প্রভাব কিন্তু বেশ দ্রুত আর চোখে পড়ার মতো। মার্কিন টেক মার্কেটে দেখুন না। হ্যাঁ, শুনেছি তো এনভিডিয়ার শেয়ার নাকি বেশ পড়ে গেছিল। একদম একটা বড়সড় পতন দেখা গেছে। ন্যাসড্যাক সূচকও বেশ খানিকটা নেমেছিল। শুধু তাই নয়, অ্যাপ স্টোরগুলোতেও কিন্তু দারুণ সাড়া ফেলেছিল। তাই নাকি? কোথায় কোথায়? আমেরিকা, ভারত এইসব বড় বড় মার্কেটে অল্প সময়ের জন্য ডাউনলোডের দিক থেকে নাকি চ্যাট জিপিটিকেও পেছনে ফেলে দিয়েছিল। বলেন কি? হ্যাঁ, ব্যাপারটা বেশ মজার, কারণ কিছুদিন আগেই না ওপেন এআই এর স্যাম অল্টম্যান বলছিলেন যে এত কম বাজেটে ফাউন্ডেশনাল এআই মডেল বানানো একরকম অসম্ভব। ঠিক ঠিক মনে পড়ছে। ডিপসিক এসে যেন সেই ধারণাটাকেই ভুল প্রমাণ করে দিল। সরাসরি চ্যালেঞ্জ। তাহলে একটু বোঝা যাক, কিভাবে কাজ করে এটা, কি এমন আছে এর মধ্যে। শুনছি চেইন অফ থট বা সিওটি মডেল ব্যবহার করে। হ্যাঁ, ঠিক ধরেছেন। সিওটি মডেল এর মানে হলো এটা যখন উত্তর দেয় তার আগে নিজে নিজে একটু যুক্তি দিয়ে ভাবে, অনেকটা মানুষের মতো। সরাসরি উত্তর না দিয়ে একটু প্রসেস করে। হ্যাঁ, ফাইনাল উত্তরটা দেওয়ার আগে সম্ভাব্য বিভিন্ন দিক বা ধরুন পাল্টা প্রশ্ন কি হতে পারে সেগুলো নিয়ে নিজে নিজেই একটু চিন্তা করে নেয়। ও আচ্ছা। যেমন ধরুন একটা ক্লাসিক উদাহরণ আছে না, পুরনো মডেলকে যদি জিজ্ঞেস করা হয় 9.11 বড় নাকি 9.9, হ্যাঁ হ্যাঁ। সে হয়তো সংখ্যার চেহারা দেখে চট করে বলে দিত 9.11 বড়, কারণ দেখতে বড় লাগছে। ঠিক। কিন্তু ডিপসিক বা ধরুন নতুন চ্যাট GPT-O1 এরাই কোটি ব্যবহার করে আগে যুক্তি দিয়ে বিশ্লেষণ করে, তারপর ঠিক উত্তরটা দেয় যে 9.9 আসলে 0.11 বেশি। ইন্টারেস্টিং। আর ডিপসিক নাকি এই চিন্তার ধাপগুলো দেখায়ও। হ্যাঁ, এটাও একটা বড় সুবিধে। ব্যবহারকারী দেখতে পায় মডেলটা কিভাবে ভাবছে। দারুণ তো। এখানে এর আরেকটা বড় উদ্ভাবনীর দিক আছে, সেটা হলো মিক্সচার অফ এক্সপার্টস বা এমওই। এমওই এটা আবার কি? ধরুন চ্যাট GPT-O1কে যদি আমরা একটা বিশাল ব্রেন হিসেবে ভাবি যে সব প্রশ্নের উত্তর একাই দেয়, হুম। ডিপসিক কিন্তু ঠিক তেমন নয়। ও নিজেকে অনেকগুলো ছোট ছোট বিশেষজ্ঞ মডেলে ভাগ করে নিয়েছে। এক একটা মডেল এক একটা বিষয়ে পারদর্শী। অনেকটা তাই। যখন কোনো প্রশ্ন আসে, সিস্টেমটা বোঝে এটা কোন ধরনের প্রশ্ন, আর সেই বিষয়ের জন্য যে বিশেষজ্ঞ মডেলটা সবচেয়ে ভালো শুধু সেটাকেই তখন সক্রিয় করে। ও আচ্ছা। পুরো সিস্টেমটাকে একবারে লোড করতে হয় না। একদম। এর ফলে কি হয়, ডেটা চালাচলের সময় কমে, আবার একই সময়ে সক্রিয় থাকা প্যারামিটারের সংখ্যাও অনেক কমে যায়। ডিপসিকের ক্ষেত্রে প্রায় ৩৭ বিলিয়ন, যেখানে পুরনো বড় মডেলগুলোতে হয়তো ট্রিলিয়নখানা প্যারামিটার একসাথে কাজ করত। তার এফিশিয়েন্সি বাড়ছে। হ্যাঁ, পারফরম্যান্স বাড়ে আর খরচও অনেক কমে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? কি? শোনা যাচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ওরা তো লেটেস্ট এনভিডিয়া চিপ পাচ্ছিল না। হ্যাঁ, সেটা তো জানি। তো এই পুরনো চিপ ব্যবহার করেই ওরা এই মুই কৌশলটা এত ভালোভাবে কাজে লাগাতে বাধ্য হয়েছে। প্রয়োজনেই উদ্ভাবনের জন্ম দিয়েছে আর কি। বাহ! তার লিমিটেশনটাই এখানে অ্যাডভান্টেজ হয়ে গেল। দারুণ ব্যাপার তো। ঠিক। আর এই ধরনের গভীর বিশ্লেষণ, এই যে আমরা এত খুঁটিয়ে আলোচনা করছি, এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভাবতে পারেন। হ্যাঁ, অবশ্যই। তো যা বলছিলাম, এই মুইর কারণে পারফরম্যান্স তো বাড়ল, খরচ কমল। কিন্তু ওভারঅল পারফরম্যান্সের দিক থেকে যদি দেখি, বিভিন্ন পরীক্ষায় ওই যে বেঞ্চমার্কগুলো থাকে, সেগুলোতে কেমন ফল করছে? চ্যাট GPT-O1 এর তুলনায় কোথায় দাঁড়িয়ে? হ্যাঁ, বেঞ্চমার্ক রিপোর্টগুলো যদি দেখেন, তাহলে কোডিং আর রিজনিং যুক্তির প্রশ্নে ডিপসিক কিন্তু বেশ ভালো ফল করছে। অনেক ক্ষেত্রে চ্যাট GPT-O1 এর খুব কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে তাকে ছাড়িয়েও যাচ্ছে। তাই নাকি? কোডিং আর রিজনিংয়ে? হ্যাঁ, তবে লেখার সৃজনশীলতা ক্রিয়েটিভ রাইটিংয়ের দিক থেকে যদি দেখেন, সেখানে চ্যাট GPT-O1 এখনও একটু এগিয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা।
আর্টিফিশিয়াল অ্যানালিসিস বলে একটা সংস্থা আছে, ওরা একটা কোয়ালিটি রেটিং দিয়েছে। চ্যাটজিপিটি O1 পেয়েছে 90, আর ডিপসিক R1 ঠিক তারপরে 98। ও, মানে প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বলা যায়। একদম, খুবই কাছাকাছি। কিন্তু এর কি কোনো দুর্বল দিক নেই? নিশ্চয়ই আছে। এত ভালো ভালো কথা শুনছি। আছে তো, অবশ্যই আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা এখন ব্যবহারকারীরা ফেস করছেন সেটা হলো এর রেসপন্স টাইম, মানে উত্তর দিতে বেশ সময় নিচ্ছে। ওহ, লেটেন্সি বেশি। হ্যাঁ, কারণটা অবশ্য বোঝা যায়, এটা ফ্রি আর খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গেছে, ফলে ওদের সার্ভারের ওপর অমস্য চাপ পড়ছে। ট্রাফিকের চাপ। ঠিক, তাই প্রায়শই উত্তর পেতে দেরি হচ্ছে বা ল্যাগ করছে। এটা এখন একটা বড় সমস্যা। আচ্ছা, আর বিতর্ক, সেন্সরশিপ নিয়ে একটা কথা উঠছিল না? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখা যাচ্ছে চীন সম্পর্কিত কিছু রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্ন যদি করা হয়, যেমন? ধরা যাক তিয়ানামেন স্কোয়ার নিয়ে কিছু জানতে চাওয়া হলো, বা ধরুন শি জিনপিংয়ের সমালোচনা করতে বলা হলো, তখন? তখন ডিপসিক সরাসরি উত্তরটা এড়িয়ে যায়, মানে বলতে চায় না। আচ্ছা, কিন্তু অন্য দেশের নেতাদের নিয়ে? হ্যাঁ, সেটাই মজার। অন্য দেশের নেতাদের, যেমন ধরুন বাইডেন বা ট্রাম্পের সমালোচনা করতে বললে কিন্তু বেশ গুছিয়ে উত্তর দেয়। এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। কিছুটা তো বটেই। স্বচ্ছতার প্রশ্নটাও এখানে চলে আসে। দেখুন, একদিকে যেমন ওপিনিয়ায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কপিরাইট করা ডেটা ব্যবহার করেছে মডেল ট্রেন করতে, মামলাও চলছে। হ্যাঁ, শুনেছি। অন্যদিকে ডিপসিকের বিরুদ্ধেও কিন্তু ওপেনএআই অভিযোগ এনেছে তাদের মডেল ব্যবহার করার, যদিও ডিপসিক এটা অস্বীকার করেছে। আচ্ছা, মানে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। হ্যাঁ, তবে ডিপসিকের একটা বিরাট বড় পজিটিভ দিক হলো এটা ওপেন সোর্স। ওপেন সোর্স, মানে যে কেউ কোড দেখতে পারে। একদম, এর কোড সবার জন্য খোলা। যে কেউ এটা ডাউনলোড করতে পারে, নিজের মতো করে ব্যবহার করতে পারে, পরিবর্তন করতে পারে। এটা কিন্তু ডেভেলপার কমিউনিটির জন্য দারুণ একটা ব্যাপার। তার মানে এর উপর ভিত্তি করে নতুন কিছু তৈরি করা সম্ভব। অবশ্যই। যেমন ধরুন পারপ্লেক্সিটি এআই বা মাইক্রোসফট অ্যাজিওর, এরা কিন্তু ইতিমধ্যেই ডিপসিকের এই ওপেন সোর্স মডেল ব্যবহার করা শুরু করেছে আর নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে। ইন্টারেস্টিং। ওরা কি সেন্সরশিপ ফিল্টারগুলো ব্যবহার করছে? না, শোনা যাচ্ছে তারা নাকি ফিল্টারগুলো সরিয়েই ব্যবহার করছে। মানে ওপেন সোর্স হওয়ার সুবিধাই এটাই। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ডিপসিক R1 নিঃসন্দেহে একটা দারুণ শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছে। কার্যকরী, ফ্রি, আবার ওপেন সোর্স। ঠিক। যদিও কিছু সীমাবদ্ধতা আছে, বিতর্কও আছে, কিন্তু প্রযুক্তি বিশ্বে যে এটা একটা বড়সড় আলোড়ন ফেলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যায় কি, হ্যাঁ, নিশ্চয়ই। এই যে ডিপসিকের উত্থান, বিশেষ করে এত কম খরচে এত শক্তিশালী একটা মডেল তৈরি করে ফেলা, এটা কি প্রমাণ করছে না যে এআই এর জগতে শুধু অফুরন্ত টাকা রিসোর্স থাকাই শেষ কথা নয়? ভাবনার বিষয়। মানে রিসোর্সের সীমাবদ্ধতা কি আসলে আরও বেশি কার্যকরী, আরও ইনোভেটিভ কোনো সমাধানের জন্ম দিতে পারে? পশ্চিমা টেক জায়ান্টদের যে বিলিয়ন ডলার নির্ভর অ্যাপ্রোচ, তার কি কোনো বিকল্প তৈরি হচ্ছে? ঠিক। ভবিষ্যতের এআই ডেভেলপমেন্ট কোন দিকে যাবে, বিশ্বজুড়ে এর প্রভাব কি হবে, ডিপসিক কিন্তু এই প্রশ্নগুলো নতুন করে সামনে নিয়ে এলো। একদম। এই নিয়ে হয়তো আমরা পরেও আরও আলোচনা করতে পারি। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করা যাক। ঠিক আছে।